বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম গল্পে গল্পে বিংশ শতাব্দী। আজকে ১৫তম পর্ব। স্টেলিনের মৃত্যু, পরবর্তী হাঙ্গেরিয়ান সমস্যা। সোভিয়েত একনায়ক স্টেলিন ১৯৫৩ সালে মারা যান। ১৯৫১ সালে ডাক্তাররা স্টেলিনকে বলেছিলেন সব দায়িত্ব ছেড়ে দিয়ে কাজের পরিমাণ কমিয়ে দিতে, কিন্তু স্টেলিন সেসব কথা শোনেননি। স্ট্রোক করে মারা যান স্টেলিন। নতুন শাসক নির্বাচিত হন নিকিতা ক্রুশ্চেভ। ক্রুশ্চেভ স্টেলিনের প্রতি খড়গহস্ত হয়ে ওঠেন। স্টেলিনের নাম নিশানা মুছে যেতে শুরু করে সোভিয়েত রাশিয়ার বুক থেকে। যদিও বিংশ শতাব্দীর ইতিহাসে স্টেলিন একজন নরদানব হিসেবে চিহ্নিত হয়ে থাকবে চিরকাল। স্টেলিনের মৃত্যু পরবর্তী সময়কালে ইউরোপের দিকে নজর দিলে প্রথমেই বলতে হবে হাঙ্গেরির সমস্যা। সেটি নিয়ে আলোচনা করব। ১৯৫৬ সাল, হাঙ্গেরিয়ান সমস্যার চূড়ান্ত রূপ। জারিফ আলোচনা শুরু করল পূর্ব ইউরোপের ছোট্ট দেশ হাঙ্গেরির ঘটনা প্রবাহ নিয়ে। বলল জাতি হিসেবে সোভিয়েত রাশিয়া যে কি জঘন্য প্রকৃতির ছিল তা ১৯৫৬ সালের হাঙ্গেরিয়ান সমস্যার দিকে আলোকপাত করলে বোঝা যাবে। আমার প্রিয়তম লেখক সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ইতিহাসের স্বপ্নভঙ্গ বইতে এ ব্যাপারে ভালো আলোচনা আছে। সে বই থেকে আমি অল্প কিছু অংশ হুবহু তুলে দিচ্ছি। আশা করি পরপারে থেকে সুনীল বাবু আমাকে অভিশাপ দিবেন না, কারণ ওনার বই থেকে আমি চুরি করছি না, সরাসরি তুলে দিচ্ছি এবং সেটা পাঠককুলের সামনে স্বীকার করে নিচ্ছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হাঙ্গেরি এক দারুণ দোটানার মধ্যে পড়েছিল। যুদ্ধ যখন ঘনিয়ে আসছে তখন হাঙ্গেরি কোন পক্ষ নেবে তা ঠিক করতে পারেনি। হাঙ্গেরির সৈন্য এবং অস্ত্র ছিল যৎসামান্য। অস্ত্রশস্ত্র অধিকাংশই জার্মানি থেকে আসে। হিটলারের জার্মানির মতো প্রবল প্রতিবেশীকে চটাবার সাধ্য হাঙ্গেরির নেই। তা ছাড়া এখানেও নাৎসি চিন্তাধারা মাথাচাড়া দিয়ে উঠেছে একটা শ্রেণীর মধ্যে। তারা রাশিয়ার বলশেভিকদের পছন্দ করে না, স্বদেশের ইহুদিদের প্রতিও বিদ্বেষী। সুতরাং এই শ্রেণী জার্মানদের সমর্থক। আবার বামপন্থী ও মধ্যপন্থীরা হিটলারের নীতি ঘৃণা করে। উল্লেখযোগ্য ইহুদি জনসাধারণ হিটলার বিরোধী। আরও একটি শ্রেণীর সমর্থন পশ্চিমা দেশগুলোর প্রতি। কিন্তু হাঙ্গেরির শাসক শ্রেণী ও সেনাপতিদের ধারণা হয়েছিল যে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না এবং জার্মানিরই জয় হবে। সেজন্য তারা জার্মানিকে মৌখিক সমর্থন জানিয়ে ভেতরে ভেতরে পশ্চিমা দেশগুলির সঙ্গে যোগাযোগ রেখে চলল। যুদ্ধ শুরু হবার পর হাঙ্গেরি গা বাঁচিয়ে চলার চেষ্টা করেছিল কিছুদিন, কিন্তু এই সুবিধাবাদ অচিরেই বুঝে গিয়েছিল হিটলার। বারবার সে হাঙ্গেরিকে যুদ্ধে টানতে লাগল। যুগোস্লাভিয়া আক্রমণ করার পর নাৎসি হাঙ্গেরিকে সৈন্য পাঠাতে অনুরোধ জানালো। এদিকে যুগোস্লাভিয়ার সঙ্গে হাঙ্গেরির চিরবন্ধুত্ব চুক্তি করে বসে আছে। একদিকে চুক্তি পালন, অন্যদিকে হিটলারের চোখ রাঙ্গানি। এর মধ্যে মনস্থির করতে না পেরে হাঙ্গেরির তৎকালীন প্রধানমন্ত্রী টেলুকি আত্মহত্যা করেন। হিটলার যখন সোভিয়েত রাশিয়া আক্রমণ করে তখন হাঙ্গেরি ভেবেছিল প্রবল জার্মান বাহিনীর কাছে স্টেলিনের লাল ফৌজ ২-১০ দিনেই বশ্যতা স্বীকার করবে। হাঙ্গেরি অল্প কিছু সৈন্য পাঠিয়ে হিটলারকে খুশি করতে গেল, কিন্তু যুদ্ধ চলতে লাগলো দীর্ঘকাল। জার্মানি এবার হাঙ্গেরিকে বাধ্য করালো তার সমস্ত যুদ্ধ উপকরণ এবং সামর্থ্যবান ব্যক্তিদের সোভিয়েত ফ্রন্টে লড়াই করতে। অর্থাৎ হাঙ্গেরি এখন পুরোপুরি হিটলার এবং মুসোলিনির তল্পি বাহক। জার্মান হাঙ্গেরিয়ান বাহিনীর সাথে রাশিয়ার যুদ্ধে চলতে লাগলো কয়েক বছর। অবশেষে জার্মানদের পরাজয়ের পালা আসলো। জার্মান হাঙ্গেরিয়ান যৌথ ফৌজ পিছু হটতে লাগলো। তারপর সোভিয়েত ট্যাঙ্ক বাহিনীর সামনে হাঙ্গেরিয়ানদের ফেলে রেখে এক সময় জার্মানরা পালালো। হাঙ্গেরির প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য এক পায়ে নয়, দু পায়ে খাড়া হয়ে রইল সোভিয়েত রাশিয়া। চাপিয়ে দেওয়া হলো অনেক অপমানজনক শর্ত। দেশের কিছু অংশ কেটে দিয়ে দেওয়া হলো চেকোস্লোভাকিয়াকে। যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য তাদের অর্থদণ্ড দেওয়া হলো $৩০ কোটি। ইচ্ছেমতো সেনাবাহিনী গড়ার আর অধিকার রইল না।
এইসব শর্ত ঠিক মতো পালিত হচ্ছে কিনা তা দেখার দায়িত্ব মিত্রশক্তির চুক্তি অনুযায়ী বর্তালো দখলদার বিরাট সোভিয়েত বাহিনীর উপর। বছরের পর বছর সোভিয়েত বাহিনী যে দেশের বুকে চেপে বসে আছে, সেখানে যে কমিউনিস্ট পার্টি শাসন ক্ষমতা পেয়ে যাবে তা খুবই স্বাভাবিক। হাঙ্গেরিয়ানরা সোভিয়েত বাহিনীকে বিদেশি সৈন্য বলেই মনে করত এবং কেউ নিজের দেশে বিদেশি সৈন্যের উপস্থিতি সম্মানজনক মনে করে না। গাড়ের উপর এরকম একটা শক্তি থাকার কারণে হাঙ্গেরির সরকার ছিল তার ক্রীড়নক। মস্কোর নির্দেশে হাঙ্গেরির নেতাদের উত্থান পতন ঘটত। কিন্তু 1956 সালে কোনো এক জাদুমন্ত্রের মতো পরিস্থিতি বদলে যেতে থাকে। 1953 সালে জানুয়ারি স্টেলিনের মৃত্যু হয়েছে। নিকিতা ক্রুশ্চেভ কিছুটা উদারপন্থী। এদিকে 11 বছর সোভিয়েত বাহিনীর হাঙ্গেরির ভূমিতে দখলদারিত্ব বজায় রাখে। স্টেলিনের মৃত্যু পরবর্তী খোলামেলা হাওয়া বইতে শুরু করল হাঙ্গেরিতে। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে একদল ছাত্র তাদের দাবি দাওয়া জানাবার জন্য সমবেত হলো একটা মিছিলে। পথ চলতি মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দিল সেই মিছিলে। মানুষ সরকারের বদল চায়নি, চেয়েছিল শাসন ব্যবস্থার কিছু সংস্কার। কিন্তু সোভিয়েতের তাবেদার শাসক জেরো জনতার দাবি দেওয়া শোনার বদলে ধমক দিলেন, তারপর হুকুম দিলেন গুলি চালাতে। ক্রমশ শান্তিপূর্ণ মিছিল হিংস্র হয়ে উঠল। সেনাবাহিনী এনেও তাদের দমন করা গেল না, বরং হাঙ্গেরিয়ান সৈন্যরা যোগ দিল বিদ্রোহীদের সঙ্গে। বিভিন্ন দলের সংমিশ্রণে এক সম্মিলিত সরকার গঠিত হলো। সেই দলের প্রধান হলেন ইমরে নেগি। ইমরে নেগি তার সংস্কার ব্যবস্থাগুলি পুনঃপ্রবর্তন করতে চাইলেন। সোভিয়েত ইউনিয়নকে জানালেন পুরো সেনাবাহিনী হাঙ্গেরি থেকে সরিয়ে নিতে। বলে কি হাঙ্গেরি, ছোট্ট দেশের এত বড় সাহস, সোভিয়েত ইউনিয়নের সেনাবাহিনীকে সরিয়ে নিতে বলে? মস্কো থেকে কয়েকজন কমিউনিস্ট বাহাদুর এলেন ইমরে নেগিকে বুঝিয়ে সুজিয়ে ঠান্ডা করতে। ওয়ারশ চুক্তি থেকে হাঙ্গেরি নিজের নাম প্রত্যাহার করে নিল। জাতিসংঘের কাছে হাঙ্গেরিকে একটি নিরপেক্ষ দেশ হিসেবে গণ্য করার দাবি জানানো হলো। হাঙ্গেরির এত বড় বাড়াবাড়ি আর বরদাস্ত করতে রাজি নয় সোভিয়েত রাশিয়া। 23 অক্টোবর 1956 হাজার হাজার ছাত্র বুদাপেস্টে স্টেলিনের প্রতিকৃতি ভেঙে ফেলে। রাশিয়ার দখলদারিত্বের বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত বিপ্লব শুরু হয়। মনে হচ্ছিল বিপ্লব করেই ফেলবে হাঙ্গেরি ছাত্র জনতা। কিন্তু সোভিয়েত রাশিয়া ট্যাঙ্ক মোতায়েন করল। ট্যাঙ্কের ঘর শব্দে কেঁপে উঠল বুদাপেস্ট। সোভিয়েত ফৌজের নিকট ছাত্র জনতার বিপ্লব কিছুই না। গুজব উঠেছিল ইঙ্গো মার্কিন শক্তি হাঙ্গেরির সাহায্যে এগিয়ে আসবে সোভিয়েত বাহিনীকে মোকাবেলা করতে। সেই রকম কিছুই ঘটল না। বিদ্রোহ ক্রমশ প্রশমিত হয়ে গেল। বহু শিক্ষিত ব্যক্তি দেশ ছেড়ে পালালেন। ইমরে নেগি আশ্রয় নিয়েছিলেন বুদাপেস্ট এর যুগোস্লাভ দূতাবাসে। সেখান থেকে চলে গেলেন রোমানিয়ায়। কিছুদিনের মধ্যেই তাকে গ্রেফতার করে একটা গুপ্ত বিচার অনুষ্ঠিত হলো এবং অবিলম্বে তাকে গুলি করে মেরে ফেলা হলো। ষড়যন্ত্রকারী হিসেবে তাকে চিহ্নিত করে তার নাম মুছে ফেলা হলো হাঙ্গেরির ইতিহাস থেকে। নিয়তির কি নির্মম পরিহাস! এই বস্তাপচা সাম্যবাদের বুলি আওড়ানো সমাজতন্ত্রের পতনের পর ইমরে নেগির নাম শ্রদ্ধার সাথে স্মরণ করছে কোটি কোটি মানুষ। তিনি যে সব সংস্কার প্রস্তাব দিয়েছিলেন তাই পরবর্তীতে গ্রহণ করা হয়েছে। কি নির্মম হৃদয়হীন এইসব ভুল! পর্ব 64। 1961 থেকে 1968 বার্লিন দেওয়াল নির্মাণ। অবিভক্ত বার্লিন শহরের প্রতীক ব্রান্ডেনবুর্গ গেট। বিশ্ব ইতিহাসের পানিপথ যেন এটি। বার্লিন দেওয়াল হয়ে উঠেছিল স্নায়ুযুদ্ধের প্রতীক। অথচ এই ঘটনার কোনো দরকারই ছিল না। কিভাবে এই দেওয়াল নির্মাণ হয়, চলুন আমরা এখন সেই সব কাহিনী শুনি। আমরা ইতিমধ্যে জেনে গেছি যে জার্মানিকে ঘিরে দুটি রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল। 1949 সালের 23শে মে পশ্চিম জার্মানি প্রতিষ্ঠিত হয়। কনরাড আদেনুয়ার পশ্চিম জার্মানির চ্যান্সেলর নিযুক্ত হন। কয়েক মাস পর সোভিয়েত রাশিয়া তত্ত্বাবধানে
পূর্ব জার্মানিও প্রতিষ্ঠিত হয়। 1949 সালের 7 অক্টোবর পশ্চিম জার্মানির পাশাপাশি পূর্ব জার্মানির জন্ম হয়। এক জাতি দুভাগ হয়ে গেল দুটি আলাদা রাষ্ট্রে। হিটলারের পাপে জার্মানি তখন অপরাধ বোধে নতশির। তাদের কিছুই বলার নেই। পশ্চিম জার্মানি হলো পশ্চিমী শক্তির তল্পিবাহক। পূর্ব জার্মানি গ্রহণ করল সমাজতন্ত্র। একদিকে উদগ্র পুঁজিবাদ আর অন্যদিকে সমতার কথামালা। পূর্ব জার্মানির সমাজতন্ত্রের কথাবার্তা ও আদর্শ খুব মজার, কিন্তু বাস্তবে ফাঁকা বুলি। পশ্চিম জার্মানি আমেরিকার কাছে থেকে অঢেল সাহায্য পেয়েছে। দেশ গড়ার জন্য পেয়েছে $4 বিলিয়ন। আর পূর্ব জার্মানি তাদের প্রভু সোভিয়েত ইউনিয়নকে যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ দিয়েছে উল্টো $10 বিলিয়ন। আমেরিকার সামনে রাশিয়া কেন টিকেনি তার হাজারটা কারণের মধ্যে এটাও একটা কারণ। তবে কয়েক বছর পর অবশ্য সোভিয়েত রাশিয়া এ ঋণ মওকুফ করে দিয়েছিল। কিন্তু আমেরিকান সমর্থন নিয়ে অর্থনৈতিক পরাশক্তি হয়ে উঠল পশ্চিম জার্মানি। সে তুলনায় পূর্ব জার্মানি পিছিয়ে পড়ল। এ যেন দু ভাইয়ের মধ্যে এক ভাই হঠাৎ ধনী হয়ে গেল, অন্য ভাই গরিব রয়ে গেল। ফলাফলটা কি দাঁড়ালো? পূর্ব জার্মানি থেকে দলে দলে লোক পশ্চিম জার্মানিতে চলে যেতে শুরু করল। 1945 সালের পর থেকেই এ অবস্থা তৈরি হলো। 1948 সালে একবার বার্লিন নগরীতে ব্লকেট দিয়ে স্টেলিন নগরীর পশ্চিম অংশের মানুষকে না খাইয়ে মারার পরিকল্পনা করেছিলেন। আমি আগেই বলেছি, আমেরিকার অব্যাহত সহায়তায় কিছুই হয়নি বার্লিনের পশ্চিম প্রান্তের। 1961 সালে পূর্ব জার্মানির কমিউনিস্ট নেতা ওয়াল্টার উলব্রিখট সোভিয়েত নেতা ক্রুশ্চেভের সাথে পরামর্শ করে বার্লিন নগরীকে বিভক্ত করার সিদ্ধান্ত নেন। 1945 সালের পর থেকে 1961 সাল পর্যন্ত পূর্ব জার্মানি থেকে প্রায় 25 লক্ষ লোক পশ্চিম জার্মানিতে চলে গেছে। এ অবস্থা চলতে থাকলে পূর্ব জার্মানি দেউলিয়া হয়ে পড়বে। তাছাড়া পৃথিবীর কাছে মান সম্মান বলেও তো একটা কথা আছে। সমাজতন্ত্রের দুর্বলতাগুলো দেখে রাখতে হবে। 1961 সালের আগস্ট মাসের 13 তারিখ 165 কিলোমিটার লম্বা দেওয়াল নির্মাণের কাজ শুরু করে পূর্ব জার্মানি। বার্লিন হয়ে পড়ল বিভক্ত নগরী। বিভক্ত বার্লিন বিভক্ত পৃথিবীরই প্রতীক। এই দেয়াল টপকাতে গিয়ে কত লোকের যে প্রাণ গিয়েছে তার হিসাব কে রাখে? 1990 সালের 3 অক্টোবর এই দেয়াল ভেঙে যায়। মুক্তির স্বাদ পায় 2 জার্মানির লোক। কোবান মিসাইল ক্রাইসিস পুরো পৃথিবী কম্পমান হয়ে উঠেছিল যে ঘটনায়। জারিফ বলল, কিউবা হচ্ছে সারা পৃথিবীর কমিউনিস্ট মানুষদের জন্য একটা রোমান্টিক জায়গা। সমাজতন্ত্রের ভাবধারার বিশ্বাসী লোকদের কাছে কিউবার একনায়ক ফিডেল ক্যাস্ট্রো হচ্ছেন স্বর্গ থেকে উঠে আসা এক দেবদূত। আমি অবশ্য এসব দেবদূতে বিশ্বাস করি না। আমি মনে করি প্রত্যেকটা মানুষের মাঝেই দোষ গুণ বিদ্যমান। এটা সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে আইনস্টাইন পর্যন্ত সবার মাঝেই ভুল ভ্রান্তি রয়েছে। তাই আমি অনেক ঘাটাঘাটি করে তোমার জন্য সবচেয়ে নিখুঁত ইতিহাস বলার চেষ্টা করব। কারণ আমি মনে করি নিরপেক্ষতা না থাকলে ইতিহাস মানুষকে বিভ্রান্তির দিকে নিয়ে যায়। ক্যাস্ট্রো পূর্ববর্তী কিউবা। আমি এই বইয়ের প্রথমেই বলেছিলাম, কিউবা হচ্ছে মূলত স্প্যানিশ উপনিবেশ। 400 বছর যাবৎ স্পেনের শাসনে থেকে কিউবা হয়ে পড়েছিল স্প্যানিশ সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ জায়গা। আমেরিকার সাথে কোনো বিবাদ দূরের কথা, আমেরিকার ছত্রছায়ায় কিউবা এগুচ্ছিল। আমেরিকাই কিউবাকে স্বাধীন হতে সাহায্য করে। 1898 সালে কিউবাকে স্বাধীন করতে গিয়েই স্পেন আমেরিকা যুদ্ধ শুরু হয়। যুদ্ধে স্পেনের পরাজয় হলে কিউবা আমেরিকার তত্ত্বাবধানে আসে। 1902 সালে নতুন সংবিধান প্রণীত হলে কিউবা থেকে আমেরিকানরা সরে আসে। স্বাধীন দেশ হিসেবে কিউবা তার যাত্রা শুরু করে। কিউবার রোমান্টিক বিপ্লবী নায়ক ফিডেল ক্যাস্ট্রোর কাহিনী শুনতে হলে আগে জানতে হবে তার পূর্বসূরি কিউবান শাসক বাতিস্তার কথা।
বাতিস্তা কিউবান জনগণের কাছে মিস্টার জেকিল ও মিস্টার হাইডের মতো। বাতিস্তা কিউবাকে 2 মেয়াদে শাসন করেছিলেন। 1921 সালে বাতিস্তা সেনাবাহিনীতে যোগ দেন স্টেনোগ্রাফার হিসেবে। পরবর্তীতে সার্জেন্ট পদে উন্নীত হন। 1933 সালে সার্জেন্টদের নিয়ে বিদ্রোহ করেন। পতন হয় স্বৈরশাসক মোরালেসের। বাতিস্তা হয়ে পড়েন কিউবার একচ্ছত্র অধিপতি। তারপর 1933 থেকে 1944 সাল পর্যন্ত বাতিস্তা কিউবা শাসন করেন। সেনাবাহিনী, আমলা ও শ্রমিক শ্রেণীর ব্যাপক সমর্থন নিয়ে জনকল্যাণমূলক শাসন ব্যবস্থা প্রবর্তন করেন বাতিস্তা। 1940 সালে নির্বাচনও জিতে নেন। 1944 সালে ক্ষমতায় থাকার মেয়াদ শেষ হলে তিনি আমেরিকার ফ্লোরিডাতে চলে যান। সেখানে তিনি ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। 8 বছর ক্ষমতার বাইরে থাকেন বাতিস্তা। কিউবাতে আবারও শুরু হয় অপশাসন। জনগণের ডাকে বাতিস্তা আবারও কিউবাতে ফিরে আসেন। 1952 সালের মার্চে এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে সকারাসকে ক্ষমতা থেকে হটিয়ে দেন বাতিস্তা। কিন্তু এবার এক অন্য বাতিস্তা। প্রথমবার যে বাতিস্তা ছিলেন জনদরদী শাসক, এবার তিনি হয়ে উঠলেন এক দুর্দণ্ড প্রতাপশালী স্বৈরাচারী। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আইনসভা, সংবাদপত্র সবাই তাকে ভয় পেত। বাতিস্তা কিউবাতে এক ভয়াল শাসন শুরু করেন। পতনোন্মুখ অর্থনীতি থাকলেও তিনি রাজকোষ থেকে অর্থ সরাতে লাগলেন। জনগণের জীবনযাত্রার মান অবনতির দিকে যেতে লাগল। কিন্তু তার সমস্ত অপকর্মকে সমর্থন দিয়ে যেতে লাগল মার্কিন প্রশাসন। কিউবার চিনি শিল্প সহ অধিকাংশ বাড়ির শিল্পই আমেরিকানদের দখলে। দুর্নীতিগ্রস্ত বাতিস্তা ছিল মার্কিন স্বার্থের অনুকূলে, তাই বাতিস্তাকে বাধা দেওয়ার কেউ ছিল না। বিপ্লবের ঢেউ লাগল কিউবাতে। পৃথিবীর ইতিহাস জুড়ে তাকালে দেখা যায় যে যত বড় অন্যায় করুক না কেন, তার শেষ পরিণতি হয় ভয়াবহ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেই গিয়েছিলেন, তোমারে বাদিবে যে, গুকুলে বাড়িছে সে। বাতিস্তার অপশাসনের বিরুদ্ধে নীরবে শক্তি সঞ্চয় করেছিলেন ফিডেল ক্যাস্ট্রো। যদিও বাতিস্তার বিরুদ্ধে আন্দোলনের নেপথ্য নায়ক ছিলেন 2 জন ব্যক্তি। এক হচ্ছেন সমাজতান্ত্রিক আন্দোলনের আরেক রোমান্টিক বিপ্লবী আর্জেন্টাইন বংশোদ্ভূত চে গুয়েভারা এবং ফিডেল ক্যাস্ট্রোর ছোট ভাই রাউল ক্যাস্ট্রো। চে গুয়েভারাকে নিয়ে বিস্তারিত আলোচনা অন্যত্র হবে। আপাতত এটা জেনে রাখা দরকার, 1959 সালের 2 জানুয়ারি ফিডেল ক্যাস্ট্রোর নেতৃত্বে বিপ্লবীরা কিউবার রাজধানী হাভানা দখল করে। স্বৈরশাসক বাতিস্তা দেশ ছেড়ে পালিয়ে যান। ফিডেল ক্যাস্ট্রোর সাথে আমেরিকার প্রাথমিক সম্পর্ক। অথচ কিউবার বিপ্লবী ক্যাস্ট্রোর সাথে প্রাথমিক পর্যায়ে আমেরিকার কোনো শত্রুতাই ছিল না। বাতিস্তাকে হটিয়ে বরং ক্যাস্ট্রো আমেরিকা সফর করেন। মার্কিন মিডিয়া তাকে মাথায় তুলে নাচতে থাকে। ওয়াল স্ট্রিট জার্নালের সাথে আলাপকালে ক্যাস্ট্রো কিউবান শিল্পে আমেরিকান বিনিয়োগকে প্রশংসা করেছিলেন। ক্যাস্ট্রো অঙ্গীকার করেছিলেন যে আমেরিকান কোম্পানির জন্য তিনি ট্যাক্স মওকুফ করবেন। ফিডেল ক্যাস্ট্রো লক্ষ্য করলেন কিউবার যে সকল নাগরিক আমেরিকার মিয়ামিতে আবাসস্থল বানিয়েছেন তারা ক্যাস্ট্রোর বিরুদ্ধে বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছে। এ ব্যাপারে আমেরিকা নীরব। আমেরিকা যেহেতু মুক্ত বুদ্ধিকে লালন করে, কিউবার কিছু নাগরিক কি নিয়ে দিনযাপন করে সেটা নিয়ে আমেরিকার বিশেষ কোনো মাথাব্যথা ছিল না। কিন্তু আমেরিকা সফর থেকে ফিরে এসে ফিডেল ক্যাস্ট্রো কিউবার শিল্পগুলিকে রাষ্ট্রায়ত্ত করে ফেলেছেন। আগেই বলেছি, কিউবার প্রায় সমস্ত বাড়ি শিল্প আমেরিকার পুঁজিপতিদের আয়ত্তে। মার্কিন প্রেসিডেন্ট আইসেনহাওয়ার প্রশাসন ফিডেল ক্যাস্ট্রোর এহেন তৎপরতায় ক্ষেপে যান। বিলিয়ন ডলারের ব্যবসা বাণিজ্য লাটে ওঠার জোগাড় আমেরিকার। পাল্টা পদক্ষেপ হিসেবে আমেরিকা কিউবা থেকে চিনি আমদানির নির্ধারিত কোটা তুলে নেন। কিউবা পড়ল মহা বিপদে। আমেরিকা যদি চিনি না কিনে তাহলে কিউবার অর্থনীতির মাঠে মারা যাবে। ঝামেলা সবে শুরু। সমাজতন্ত্রের 2 উপদেষ্টা বাই রাউল আর চে
গুয়েভারা তো ফিডেল ক্যাস্ট্রোর মাথার উপরে ছিলেনই। এই সংকটময় মুহূর্তে ফিডেল ক্যাস্ট্রো সোভিয়েত রাশিয়ার দিকে ঝুঁকে পড়লেন। কিউবাকে যে কোনো প্রকার সাহায্য করার জন্য রাশিয়া এক পায়ে নয়, দুই পায়ে খাড়া। একে তো কিউবার অবস্থান আমেরিকার নাকের ডগায়, তার উপর আমেরিকার সাথে চোখে চোখ রেখে কথা বলতে শুরু করছে ফিডেল ক্যাস্ট্রো নামের এক ছোকরা তরুণ। রাশিয়া আনন্দ তখন দেখে কে? 1960 সালের ফেব্রুয়ারি উচ্চপদস্থ সোভিয়েত নেতা আনাস্তাস মিকুইয়ান কিউবা সফরে আসেন। কিউবার জন্য দিল দরিয়া সোভিয়েত এই নেতা কিউবার সাথে গুরুত্বপূর্ণ সহযোগিতামূলক চুক্তি সই করেন, প্রচুর পরিমাণ টাকা লোন দেওয়ার অঙ্গীকার করেন। কিউবার কাছ থেকে সব চিনি রাশিয়া কিনে নিবে এ কথা ঘোষণা করে তিনি আরও বলেন যে বিনিময়ে কিউবাকে সস্তায় তেল সরবরাহ করবে রাশিয়া। আবারও বিপদ, রাশিয়া যে তেল পাঠাবে সে তেল পরিশোধন করা দরকার। কিউবাতে অবস্থিত সমস্ত তেল পরিশোধন ক্ষেত্রগুলো আমেরিকান পুঁজিপতিদের। ফিডেল ক্যাস্ট্রো এবার সেগুলোকেও জাতীয়করণ করলেন। রাগে অগ্নিশর্মা হয়ে মার্কিন প্রেসিডেন্ট আইসেনহাওয়ার কিউবার সাথে সমস্ত বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করলেন 1960 সালের অক্টোবর মাসে। 1952 সাল থেকে টানা 8 বছর আইসেনহাওয়ার ক্ষমতায়। 1961 সালের জানুয়ারি মাসে নতুন প্রেসিডেন্ট শপথ নেবেন। মার্কিন কিউবা সম্পর্কের শেষ পেরেকটি মারলেন বিদায়ী প্রেসিডেন্ট। ক্ষমতা থেকে বিদায় নেওয়ার অল্প কিছুদিন আগে তিনি কিউবার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলেন। সুদর্শন প্রেসিডেন্ট কেনেডির আমলে কিউবাকে নিয়ে যত ঝামেলা। জন এফ কেনেডি মাত্র 43 বছর বয়সে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর কেনেডি টের পান কিউবার বিপ্লবী ফিডেল ক্যাস্ট্রোকে উৎখাত করতে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-কে দিয়ে একটি গোপন পরিকল্পনা করেছিলেন আইসেনহাওয়ার। সিআইএর পরিচালক ছিলেন অ্যালান ডুলেস, যিনি বিভিন্ন দেশে দেশে মার্কিন বিরোধী সরকারকে ক্ষমতাচ্যুত করতে সিদ্ধহস্ত। প্রেসিডেন্ট কেনেডিকে জানানো হলো যে কিউবাতে আমেরিকার সহায়তায় একদল বিপ্লবী ক্যাস্ট্রোকে উৎখাত করবে, দরকার হলে আমেরিকা যাতে সরাসরি হস্তক্ষেপ করে। প্রেসিডেন্ট কেনেডি সরাসরি হস্তক্ষেপ করতে রাজি হলেন না, তবে তিনি সবুজ সংকেত দিলেন। আমেরিকার ফ্লোরিডাতে বসবাসরত একদল প্রবাসী কিউবানদের নিয়ে একটা দল তৈরি করা হলো, যাদেরকে সরাসরি প্রশিক্ষণ দিল সিআইএ। বে অব পিগস হামলা, ক্যাস্ট্রোকে উৎখাত করার ব্যর্থ পরিকল্পনা। 15 এপ্রিল 1961 আমেরিকান গোয়েন্দা ব্যর্থতার ইতিহাসে একটি কালো দিন শুরু হলো। 1400 বিদ্রোহী কিউবান গুয়াতেমালা দিয়ে কিউবার দিকে অগ্রসর হচ্ছিল, কিন্তু কেনেডি প্রশাসন কোনো ধরনের বিমান হামলা দিয়ে তাদেরকে সহায়তা করতে রাজি হলো না। কিউবাতেও কোনো ধরনের রাজনৈতিক কিংবা মিলিশিয়া সংগঠন নেই যারা এসব বিদ্রোহীদের পক্ষে কথা বলবে। ফলাফল, গোয়েন্দা মারফত ফিডেল ক্যাস্ট্রো খবর পেয়ে গেলেন তাকে হত্যা করতে আসছে একদল বিদ্রোহী। 1400 লোককে শায়েস্তা করতে ক্যাস্ট্রো কয়েক হাজার সুপ্রশিক্ষিত বাহিনী পাঠান। 17 এপ্রিলের মধ্যে সবগুলো ধরা পড়ে। অবশ্য গুলি বিনিময়কালে 114 জন মারা পড়েন। সবগুলোকে দড়ি বেঁধে টেলিভিশনের সামনে হাজির করা হলো। সারা দুনিয়া বুঝে গেল ফিডেল ক্যাস্ট্রোকে হত্যা করতে আমেরিকা এই ঘৃণ্য কাজে লিপ্ত। এ ঘটনায় বার বেড়ে গেল ফিডেল ক্যাস্ট্রোর। তিনি সরাসরি সোভিয়েত রাশিয়ার পক্ষে গলা ফাটাতে লাগলেন। আর ঘরের কোণে এই ছোট্ট কিউবার একনায়কের এই আস্ফালন সহ্য করতে হলো আমেরিকাকে। আরেকটি কথা উল্লেখ না করলেই নয়, কিউবার হাতে আটক 1100 বন্দীকে অনেক টাকার বিনিময়ে মুক্তি দেন ফিডেল ক্যাস্ট্রো। কিউবান মিসাইল ক্রাইসিস। 1962 সালে কিউবাকে নিয়ে এক অভূতপূর্ব সংকট দেখা দেয়। কেউ কেউ আশঙ্কা করেছিলেন এই বুঝি তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে এখনই। ঘটনাবলী এমনই টান টান উত্তেজনার দিকে মোড় নিয়েছিল যে সবাই ধারণা করেছিল হয়তো এবার মুখোমুখি লড়াই লেগে যাবে আমেরিকা আর রাশিয়ার মধ্যে। চলুন এবার শুনি সেসব কাহিনী। 1962 সালে সোভিয়েত নেতা
কুশ্চেভের সময়টা ভালো যাচ্ছিল না। পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলোতে এক ধরনের অসন্তোষ ছড়িয়ে পড়েছে। পূর্ব জার্মানি থেকে দলে দলে লোকজন পশ্চিম জার্মানিতে চলে যাচ্ছিল, কারণ সেখানকার জীবনযাত্রার মান উন্নত। বাধ্য হয়ে 1961 সালে পূর্ব জার্মানির দখলীকৃত বার্লিন নগরীর অংশে দেয়াল তুলে দেওয়া হয়। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সাথে দূরত্ব তৈরি হচ্ছিল দিনকে দিন। কুখ্যাত মাও সেতুং কুশ্চেভকে দুষছিলেন যে রাশিয়া নাকি সমাজতন্ত্রের মূল আদর্শ থেকে সরে আসছে। চীনের সাথে বৈরী সম্পর্ক শুরু হয়েছিল রাশিয়ার কুশ্চেভের আমল থেকে। 1961 সালে আমেরিকা, তুরস্ক ও ইতালিতে 100-এর বেশি মিসাইল মোতায়েন করে। বিশেষ করে তুরস্ক সোভিয়েত ইউনিয়নের প্রতিবেশী হওয়ার কারণে সেটা ছিল তার জন্য আরও বেশি উদ্বেগজনক। এই ফাঁকে যখন কিউবার নেতা ফিদেল ক্যাস্ট্রোকে উৎখাত করার ব্যর্থ চেষ্টা উন্মোচিত হলো সবার সামনে, তখন রাশিয়া কিউবাকে নিয়ে একটি ফন্দি আঁটল। কি সেই ফন্দি? 1962 সালের এপ্রিল মাসে কুশ্চেভের সামনে একটা আইডিয়া এলো। সেটা হলো কিউবাতে কিছু ক্ষেপণাস্ত্র মোতায়েন করা দরকার, যাতে পরবর্তীতে আমেরিকা কিউবার একনায়ক ফিদেল ক্যাস্ট্রোকে ঘিরে কোনো অপতৎপরতার কথা চিন্তা না করে। দলের পলিট ব্যুরোতে এ নিয়ে আলোচনা করার সময় কুশ্চেভের কোনো সহকর্মী এ কাজে না জড়াতে কুশ্চেভকে পরামর্শ দেন। তারা বলেন, কি দরকার আমেরিকার নাকের ডগায় কিছু ক্ষেপণাস্ত্র মোতায়েন করে তাকে খেপিয়ে তোলা? তার চেয়ে বরং অন্য ফ্রন্টে আমেরিকাকে ঘায়েল করার যুক্তি দিলেন তারা। কিন্তু সংখ্যাগরিষ্ঠের মতামত নিয়ে কিউবাকে কেন্দ্র করে দাবার গুটি সাজাতে লাগলেন ক্রুশ্চেভ। 1962 সালের জুলাই মাস থেকে সোভিয়েত সামরিক উপদেষ্টারা কিউবাতে ঘন ঘন আসতে লাগলেন। সেপ্টেম্বর মাস নাগাদ মিসাইল কিউবাতে আনা হয় অত্যন্ত গোপনীয়তার সাথে। অক্টোবরের মাঝামাঝিতে মিসাইল মোতায়েনের কাজ শেষ হয়ে এলো। বাইরের পৃথিবীর কেউ এ ব্যাপারটি সম্পর্কে জানতে পারল না। 1200 মাইল পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের কাজ সমাপ্ত হলো। সোভিয়েত কূটনীতিকদের বলে দেওয়া হলো, কেউ যদি আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্ষেপণাস্ত্র মোতায়েনের কথা জিজ্ঞেস করে তাহলে তারা যেন কিছুই জানে না এরকম উত্তর দেয়। 14 থেকে 27 অক্টোবর 1962, টানটান উত্তেজনার 13 দিন। 14 অক্টোবর তারিখে আমেরিকার গোয়েন্দা বিমান U-2তে প্রথমবারের মতো ধরা পড়ে কিউবাতে গোপনীয় কিছু একটা হচ্ছে। নির্মাণ কাজের স্থান ও ছবি শনাক্ত করে আমেরিকার গোয়েন্দা বিমান পাঠানো হয় প্রেসিডেন্ট কেনেডির দপ্তরে। 18 অক্টোবর সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী আনাতোলি গ্রুমিকর সাথে পূর্ব নির্ধারিত বৈঠক ছিল মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির। প্রেসিডেন্ট সোভিয়েত নেতাকে কিউবাতে মিসাইল মোতায়েনের ব্যাপারে জিজ্ঞেস করলে সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী খুব ভদ্র ভাষায় সুন্দরভাবে মিথ্যা কথা বললেন। তিনি বললেন, এ ব্যাপারে আমি কিছুই জানি না। কিন্তু মার্কিন গোয়েন্দারা নড়ে চড়ে বসল। এবার তারা প্রযুক্তি ব্যবহার করে ও লোক মারফত খবর নিয়ে আসল খবর জানল। প্রেসিডেন্ট কেনেডি 22 অক্টোবর জাতির উদ্দেশ্যে বেতার ও টেলিভিশন মারফত ভাষণ দিলেন। বলেন, 1930 সালের দুর্বিষহ পরিস্থিতি আমাদের জানা আছে। হিটলার ও মুসোলিনির মতো শয়তানদের শায়েস্তা না করে তোষণ করা হয়েছিল, যার কারণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ দানা বাঁধল। এবার আর সেই পরিস্থিতি হতে দেব না আমরা। বিগত কয়েক সপ্তাহ যাবৎ আমরা যা খবর পেলাম তা হলো কিউবাতে ইতিমধ্যে সোভিয়েত রাশিয়া ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, কিউবা অভিমুখী ক্ষেপণাস্ত্রবাহী যে কোনো জাহাজকে আমরা ধ্বংস করে দেব। এ ব্যাপারে আমাদের গোয়েন্দারা তৎপর। যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করল পেন্টাগন। প্রেসিডেন্ট বলে দিয়েছেন, যে কোনো জাহাজকে ডুবিয়ে মারা হবে। যে কোনো জাহাজ মানে রাশিয়ান জাহাজ। এ তো সহজ হিসাব। আর রাশিয়ান জাহাজকে ডুবিয়ে মারলে রাশিয়া কি বসে থাকবে? আমেরিকার নৌবাহিনী পুরো কিউবান উপকূল চারদিক থেকে ঘিরে ফেলল। পুরো আমেরিকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল। দুই দেশই পারমাণবিক শক্তির অধিকারী, না জানি কি হয়ে যায়। 23 অক্টোবর কেনেডির বেতার ভাষণের পরের দিনের ঘটনা। কিউবা অভিমুখী রাশিয়ান জাহাজ তার গতিপথ থামিয়ে দিল। সোভিয়েত প্রেসিডেন্ট ক্রুশ্চেভ উত্তেজনাকর পরিস্থিতি থামিয়ে দিলেন। অত্যন্ত আশ্চর্যের ব্যাপার, এসব পরিস্থিতির মধ্যে দুই দেশ আলোচনার দরজা বন্ধ করেনি।
এ কারণেই হয়তো পরিস্থিতির চূড়ান্ত অবনতির দিকে ধাবিত হয়নি। ২৭ অক্টোবর আবারও উত্তেজনা। কিউবাকে চক্কর দিয়ে ঘুরতে থাকা আমেরিকান গোয়েন্দা বিমান ইউ-2কে গুলি করে ভূপাতিত করল সোভিয়েত ইউনিয়ন তথা রাশিয়া। মার্কিন গোয়েন্দারা প্রেসিডেন্ট কেনেডিকে প্ররোচিত করতে লাগল যে সর্বাত্মক যুদ্ধ শুরু করার এখনই সময়। কিউবার একনায়ক ফিডেল ক্যাস্ট্রো সোভিয়েত রাশিয়ার সর্বেসর্বা নিকিতা ক্রুশ্চেভকে তার বার্তা পাঠালেন। বলেন, গুরু, আর দেরি কেন? পারমাণবিক বোমা নিক্ষেপ করে আমেরিকার ২-৪টা শহরকে ধ্বংস করে দিন জলদি। তারপর আপোষ মীমাংসা করা যাবে। কিন্তু ক্রুশ্চেভ পাগলামো করা থেকে বিরত থাকেন। তিনিও আমেরিকার সাথে ঝামেলা এড়াতে চাচ্ছিলেন। আমেরিকার প্রেসিডেন্ট কেনেডিও শান্তির পক্ষে। এটা নিশ্চিত যে কোনো যুদ্ধবাজ প্রেসিডেন্ট হলে সরাসরি সংঘর্ষ লেগেই যেত আমেরিকা আর রাশিয়ার মধ্যে। আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতুলি ডবরিনিনের সাথে গোপনে সাক্ষাৎ করে মার্কিন প্রশাসন। সোভিয়েত রাষ্ট্রদূত দাবি জানান, তুরস্কে রাশিয়ার দিকে তাক করে রাখা হয়েছে মার্কিন ক্ষেপণাস্ত্র। এটা রাশিয়ার জন্য অবমাননাকর। আমেরিকা যদি তুরস্কে মোতায়েন ক্ষেপণাস্ত্র সরিয়ে ফেলে, তাহলে কিউবা থেকে রাশিয়া সবকিছু সরিয়ে ফেলবে। ২৮ অক্টোবর সোভিয়েত রাশিয়ার নেতা ক্রুশ্চেভ আমেরিকার দাবি মোতাবেক কিউবা থেকে সরে আসতে রাজি হন। আমেরিকাও তুরস্ক থেকে তার ক্ষেপণাস্ত্র সরিয়ে ফেলার কথা ঘোষণা করে। হাঁপ ছেড়ে বাঁচল পুরো পৃথিবী। এই যুদ্ধে কে জিতল? যেহেতু তৃতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হয়নি, সেহেতু শান্তির জয় হলো, তাই বলা যেতে পারে আখেরে জয় হয়েছে মানুষেরই। তৃতীয় বিশ্বের রোমান্টিক নায়ক কিউবার নেতা ফিডেল ক্যাস্ট্রোরা খায়েশ আর পূরণ করতে পারেনি। পর্ব ৬৫ চেকোস্লোভাকিয়ার প্রাগ স্প্রিং ১৯৭৮ সাল। স্নায়ুযুদ্ধের সময় আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে চেকোস্লোভাকিয়াকে কেন্দ্র করে। আন্তর্জাতিক রাজনীতির ইতিহাসে সেটা প্রাগ স্প্রিং নামে পরিচিত। সেখানেও হাঙ্গেরি স্টাইলে মানুষের দাবি দাওয়াকে পদদলিত করে মেহনতি মানুষের দল সোভিয়েত রাশিয়ার কমিউনিস্টরা। কি সেই ঘটনা! চেকোস্লোভাকিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যায়। অনেকেরই মনে আছে হিটলার প্রথম বিশ্বযুদ্ধ শুরুর আগেই চেকোস্লোভাকিয়া দখল করেন। রাশিয়ানরা জার্মানদেরকে হটিয়ে তাদের স্বাদের সমাজতন্ত্র কায়েম করে। চেকোস্লোভাকিয়া ছিল পূর্ব ইউরোপের মধ্যে সবচেয়ে উন্নত রাষ্ট্র। চেক ও স্লোভাক জনগোষ্ঠীর আবাসস্থল ছিল এ দেশটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা যখন মার্শাল প্ল্যানের আওতায় পশ্চিম ইউরোপের সবগুলো দেশকে সাহায্য দিতে শুরু করল, তখন চেকোস্লোভাকিয়া খুব করে চেয়েছিল যাতে তারা আমেরিকার কাছ থেকে অর্থনৈতিক সাহায্য পায়। কিন্তু বড় ভাই রাশিয়া তাকে কঠোরভাবে নিষেধ করে। বাধ্য হয়ে চেকোস্লোভাকিয়া মার্শাল প্ল্যানের আওতা থেকে বাদ পড়ে। বছরের পর বছর রাশিয়ার পাল্লায় পড়ে চেকোস্লোভাকিয়ার অর্থনৈতিক অবস্থা খারাপ হতে থাকে। রাশিয়ার হাতের পুতুল ক্ষমতাসীন কমিউনিস্ট নেতা নভতুনি অত্যন্ত অজনপ্রিয় হয়ে পড়তে লাগলেন। ১৯৬৮ সালের জানুয়ারি মাসে পরিবর্তনের হাওয়া বইতে লাগল। জনগণ বাক স্বাধীনতা চায়, চায় অর্থনৈতিক সংস্কার। নভতুনির পরিবর্তে শাসক হয়ে আসলেন আলেকজান্ডার ডুবেক। আলেকজান্ডার ডুবেক রাশিয়ার কবজা থেকে মুক্ত হয়ে নতুন চেকোস্লোভাকিয়া গড়তে চান। ডুবেক কমিউনিজমকে নাম দিলেন সোশ্যালিজম উইথ আ হিউম্যান ফেস। ডুবেক বিভিন্ন সংস্কার কাজে হাত দিলেন। ১. সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে চান। ২. অর্থনৈতিক পদ্ধতি সরকারের হাত থেকে শিথিল করতে চান। ৩. বিদেশি পুঁজিবাদী রাষ্ট্রগুলোর সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করতে চান। উল্লেখ্য, সমাজতান্ত্রিক দেশগুলো কোনো পুঁজিবাদী দেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করতে পারত না। বড় ভাই রাশিয়ার নির্দেশ ছিল এটা। ৪. জনগণ যাতে অবাধে অন্য দেশে যাতায়াত করতে পারে সে ব্যাপারে উদ্যোগ নিতে চেয়েছিলেন। ৫. কমিউনিস্ট রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ ছিল গোপন পুলিশ। সেসব হিংস্র গোয়েন্দা পুলিশের ক্ষমতা হ্রাস করার সিদ্ধান্ত নিলেন। মামুন জিজ্ঞেস করল,
হাঙ্গেরিতে ১৯৫৬ সালে এরকম সংস্কার কাজে হাত দেওয়ার পরে সোভিয়েত রাশিয়া সে কর্মসূচিকে নিষ্ঠুরভাবে দমন করেছিল, সেটা জানার পরও ডুবেক এমন উদ্যোগ নিতে পারল, ভয় করল না হিংস্র সোভিয়েত ইউনিয়নকে? জারিফ উত্তর দিল, সেটা জানা ছিল ডুবেকের। সেজন্য তিনি আগেভাগেই সোভিয়েত রাশিয়াকে জানিয়ে দিলেন, আমরা সমাজতন্ত্রের একনিষ্ঠ সমর্থক। হাঙ্গেরির মতো আমরা ওয়ারশ প্যাক্ট থেকে সরেও দাঁড়াচ্ছি না। রাশিয়া আমাদের বড় ভাই, রাশিয়া আমাদের জন্য ভুল না বুঝে। কিন্তু সমাজতন্ত্রের ধ্বজাধারী রাশিয়ার বইয়েই গেছে এরকম ভালো ভালো কথা শুনতে, অথচ চেকোস্লোভাকিয়ার জনগণ মুক্তির আনন্দে পাগল হয়ে যাচ্ছিল। বসন্ত যেরকম প্রকৃতিতে নতুন কিছু নিয়ে আসে, ঠিক তেমনি চেকোস্লোভাকিয়ার জনগণও এরকম পরিবর্তনকে স্বাগত জানিয়ে বসন্তকালের সাথে তুলনা করে এটাকে নাম দিল প্রাগ স্প্রিং। আর যায় কোথায়? ১৯৬৮ সালে ক্ষমতায় বসলেন সোভিয়েত নেতা লিওনিদ ব্রেজনেভ। নিজেকে কঠোর কমিউনিস্ট হিসেবে জাহির করার দরকার আছে তার। ২০ আগস্ট ১৯৬৮, প্রায় ৬ লক্ষ সৈন্য চেকোস্লোভাকিয়ার রাস্তায়। ওয়ারশ জোটের সবকটি দেশের সৈন্যরা এসেছে রাশিয়ার নেতৃত্বে। উদ্দেশ্য একটাই, চেকোস্লোভাকিয়ার মুক্তিকামী জনগণের এসব উল্লাসকে থামিয়ে দেয়া। ভয় পেয়ে গেলেন সংস্কারবাদীদের নেতা ডুবেক। রাশিয়ার ঘটনায় তিনি হতভম্ব। তিনি তো খারাপ কিছু করছেন না, তাহলে রাশিয়া কেন তার দেশে লাখ লাখ সৈন্য পাঠালো? হাঙ্গেরির ঘটনা মনে পড়ল ডুবেকের। তিনি উপলব্ধি করলেন, বেশি বাড়াবাড়ি করলে তার নিজের প্রাণটাও যাবে। তাই তিনি জনগণকে শান্ত থাকতে আহ্বান জানালেন, নিজেও ক্ষমতা থেকে পদত্যাগ করলেন। এভাবেই ১৯৬৮ সালের প্রাগ স্প্রিং এর সমস্ত আশা আকাঙ্ক্ষা মাটির সাথে মিশিয়ে দিল সোভিয়েত রাশিয়া। হাঙ্গেরির ঘটনার মতোই পশ্চিমা পুঁজিবাদী বিশ্ব থেকে কোনো ধরনের সাহায্য পায়নি চেকোস্লোভাকিয়া। ১৯৬৮ সালে আমেরিকার জন্য এক মহা আতঙ্কের বছর। কৃষ্ণাঙ্গ আন্দোলন ছড়িয়ে পড়ল সমগ্র আমেরিকায়। আততায়ীর হাতে নিহত হলেন জন এফ কেনেডির ভাই রবার্ট কেনেডি ও মার্টিন লুথার কিং। ভিয়েতনাম যুদ্ধ থেকে প্রতিদিন খারাপ খবর আসছে আমেরিকার কাছে। এসব কারণে আমেরিকা কোনোভাবেই চেকোস্লোভাকিয়ার ঘটনায় মনোযোগ দিতে পারেনি। নিয়তির কি নির্মম পরিহাস! মাত্র ২১টি বছর পর ১৯৮৯ সালে আবার চেকোস্লোভাকিয়ার জনগণ জেগে ওঠে। ডুবেকের সমস্ত সংস্কার কাজ তখন পূর্ব ইউরোপে ছড়িয়ে পড়ে। রাজনীতিতে আবারও ফিরে আসেন ডুবেক। জনগণের মৌলিক অধিকারকে দমন করার রাজনীতি কি চিরস্থায়ী হয়? কখনোই না। পর্ব ৬৬, লিওনিদ ব্রেজনেভের আমল, ১৯৬৬ থেকে ১৯৮১। নিকিতা ক্রুশ্চেভকে ১৯৬৬ সালে ক্ষমতা থেকে সরানোর পর সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরো সমন্বিত নেতৃত্ব প্রতিষ্ঠা করে। অ্যালেক্সি কুসিগিন, নিকোলাই পদগর্নি ও লিওনিদ ব্রেজনেভের সমন্বিত নেতৃত্ব রাশিয়ার ক্ষমতায় আরোহণ করে। এর মধ্যে অ্যালেক্সি কুসিগিন প্রধানমন্ত্রী হলে ক্ষমতার মূল কেন্দ্রে যান লিওনিদ ব্রেজনেভ। গত পর্বে বলেছিলাম, লিওনিদ ব্রেজনেভ ক্ষমতায় আসার পর চেকোস্লোভাকিয়ার ঘটনা ঘটে। ব্রেজনেভকে কেন্দ্র করে একটা মতবাদ ছড়িয়ে পড়ে, যেটা ব্রেজনেভ ডক্ট্রিন নামে পরিচিত। এই ডক্ট্রিনের মূল কথা হলো, কোনো কমিউনিস্ট দেশে সমাজতন্ত্র বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়লে সেখানে যথাযথভাবে হস্তক্ষেপ করতে হবে, যাতে করে সেই আন্দোলন সফলতা লাভ করতে না পারে। দাতাত আমেরিকা ও রাশিয়ার মধ্যে উত্তেজনা কমানোর চেষ্টা। ৭০-এর দশকে পুঁজিবাদী বিশ্ব ও সমাজতান্ত্রিক বিশ্ব পৃথিবীতে একটা অনিবার্য বাস্তবতা হিসেবে বিরাজ করে। আমেরিকা ভাবল, সোভিয়েত রাশিয়ার অস্তিত্ব স্বীকার করেই আমেরিকাকে বাঁচতে হবে। এজন্য আমেরিকা সোভিয়েত নিয়ন্ত্রিত পূর্ব ইউরোপের রাষ্ট্রগুলিকে স্বীকৃতি দিতে শুরু করে। ১৯৭৪ সালের সেপ্টেম্বরের ৪ তারিখ আমেরিকা পূর্ব জার্মানিকে স্বীকৃতি দেয়। সোভিয়েত রাশিয়া যে কোনো উপায়ে আমেরিকার সাথে উত্তেজনা কমিয়ে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের চেষ্টা চালায়। আমেরিকার প্রেসিডেন্ট নিক্সন ও সোভিয়েত নেতা লিওনিদ ব্রেজনেভ এই শুভ প্রক্রিয়া সূচনা করেন। আন্তর্জাতিক রাজনীতির ইতিহাসে যেটা
দাতাত নামে পরিচিত। দাতাতের মূল নায়ক হিসেবে আখ্যায়িত করতে হবে আমেরিকান প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে। মার্কিন সমাজ তখন পরিবর্তনের জন্য উন্মুখ হয়েছিল। ভিয়েতনাম যুদ্ধের বিভীষিকা, কমিউনিজম জুজু, কৃষ্ণাঙ্গ আন্দোলন এসব নিয়ে মার্কিনিরা এক ধরনের বিরক্তির মধ্যে ছিল। মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন মার্কিন সমাজের পালস বুঝতে পেরেছিলেন, তাই তিনি স্নায়ুযুদ্ধের উত্তেজনা কমিয়ে আনার উদ্যোগ নেন। ১৯৭২ সালের মে মাসে মার্কিন প্রেসিডেন্ট নিক্সন মস্কো সফর করেন। সেখানে তিনি সোভিয়েত নেতা লিওনিদ ব্রেজনেভের সাথে দেখা করে দুদেশের সম্পর্ক বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয় অস্ত্র কমানোর ব্যাপারে। নিক্সন ও ব্রেজনেভ উভয়ই অনুধাবন করেন যে দুই দেশের মধ্যে কিভাবে শান্তি আসবে সেখানে বিভিন্ন মহাদেশব্যাপী এক দেশ আরেক দেশের দিকে তাক করে মোতায়েন করা হয় বিভিন্ন প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র। শুরু হলো অস্ত্র হ্রাসের আলোচনা। আন্তর্জাতিক রাজনীতিতে যেটা স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক্স নামে পরিচিত। সিদ্ধান্ত নেওয়া হয় যে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল, ইন্টারকন্টিনেন্টাল মিসাইল ও সাবমেরিন নিয়ন্ত্রিত মিসাইলগুলো কমিয়ে ফেলা হবে। যদিও বিভিন্ন কারণে নিরস্ত্রীকরণের আলোচনা ফলপ্রসূ হয়নি, কিন্তু ৭০ দশকে এই আলোচনা বিশ্বকে প্রচুর স্বস্তি দিয়েছে। নিক্সন নিজেই ওয়াটারগেট কেলেঙ্কারিতে ফেঁসে যান, তাই দাতাতের উদ্যোগে বাটা পড়ে। পরবর্তীতে সোভিয়েত রাশিয়া আফগানিস্তানে আগ্রাসন শুরু করলে এবং ১৯৮২ সালে আমেরিকার প্রেসিডেন্ট রোনাল্ড রিগেন সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে ব্যাপক সামরিক প্রস্তুতি নিলে দাতাতের অপমৃত্যু ঘটে। আফগানিস্তানে সোভিয়েত সেনা, রাশিয়ান ভিয়েতনামে সেনা প্রেরণ করে ৮ বছর যাবৎ যুদ্ধ করে যে নাকানি চুবানি আমেরিকা খেয়েছিল, সেই একই মাত্রার যন্ত্রণা রাশিয়ার জন্য অপেক্ষা করছিল আফগানিস্তানে। সোভিয়েত নেতা লিওনিদ ব্রেজনেভ এই আত্মঘাতী সিদ্ধান্তটি নিয়েছিলেন। আফগানিস্তানের মতো কঠোর মোল্লাতান্ত্রিক দেশে সমাজতন্ত্র কায়েম করার শখ হলো রাশিয়ার। ১৯৭৯ সালে কমিউনিস্ট নেতা বাবরাক কারমাল ক্ষমতায় বসেন। বাবরাক কারমাল সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সোভিয়েতরা সেনা প্রেরণ করে। টানা ১০টি বছর আফগানিস্তানে অবস্থান করে নাজুক পরিস্থিতিতে পড়ে সোভিয়েত রাশিয়া। আফগানিস্তানের কঠোর মুজাহিদদের সমর্থনে এগিয়ে আসে আমেরিকা। টাকা পয়সা ও অস্ত্রশস্ত্র দিয়ে এসব মুজাহিদদের সমর্থন দেয় আমেরিকা। চীন সরাসরি বিরোধিতা করে এই আগ্রাসনকে। ১৯৭৯ সালের ১৫ ফেব্রুয়ারি তারিখে শেষ সোভিয়েত সেনা আফগানিস্তান ত্যাগ করে। সোভিয়েত রাশিয়া কর্তৃক আফগানিস্তান দখলের প্রভাব অপরিসীম। আফগানিস্তানে সেনা পাঠিয়ে মানসিকভাবে রাশিয়া এতই বিধ্বস্ত হয়েছিল যে তার ক্ষত কোনোদিনই আর সারেনি। ১৫,০০০ সেনা নিহত হয় আফগানিস্তানে। তালেবান, ওসামা বিন লাদেন কিংবা ইসলামপন্থী জঙ্গি আক্রমণ এরকম সব কিছুর জন্য দায়ী আফগানিস্তানের সোভিয়েত আক্রমণের। রোনাল্ড রিগেন ও গর্বাচেভ। ১৯৮০ সালের নির্বাচনে হলিউডের একজন শিল্পী রোনাল্ড রিগেন যখন ক্ষমতায় আসলেন, তখন তাকে নিয়ে বড় কোনো আশাবাদ ছিল না কারও। হলিউডের একজন সামান্য অভিনেতা সোভিয়েত রাশিয়াকে কিভাবে মোকাবেলা করবে সেটা নিয়ে একটা কৌতূহল ছিল বটে। কিন্তু ৮ বছর দেশ শাসন করার পর দেখা গেল অনেক জ্ঞানী গুণী ও যোগ্য প্রেসিডেন্টের তুলনায় রিগেন অনেক বেশি সফল। ৭০-এর দশকে পুঁজিবাদী বিশ্বের সাথে সমানতালে তাল মিলিয়ে চলছিল রাশিয়া। ৮০-র দশক শুরু হওয়ার পূর্বেও পুঁজিবাদী বিশ্ব আর সমাজতান্ত্রিক বিশ্ব ছিল পৃথিবীর বুকে অনিবার্য বাস্তবতা। কিন্তু ৯০ দশক হওয়ার পূর্বে সমাজতন্ত্র এভাবে হুড়মুড় করে ভেঙে পড়বে তা সমাজতন্ত্রের শত্রুরাও কল্পনা করেনি। কেন? ১৯৯১ সাল নাগাদ সোভিয়েত ইউনিয়ন রাশিয়া ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। এই অনুচ্ছেদের ছোট জায়গায় ছোট আকারে বিস্তারিত বলা সম্ভব না হলেও আমরা চেষ্টা করব। মূল কারণটা ছিল অর্থনৈতিক। ১৯৮২ সালে সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক প্রবৃদ্ধি নেমে এসেছিল একেবারে শূন্যের কোঠায়। শুধু সোভিয়েত ইউনিয়ন নয়,
প্রত্যেকটি পূর্ব ইউরোপীয় দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি থমকে দাঁড়িয়েছিল। এই ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে আফগানিস্তানে অনর্থক যুদ্ধ চলছিল। সামরিক খাতে ব্যয় বাড়াতেই হবে, কিন্তু টাকা কই? সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলো শিল্প পণ্য উৎপাদনে মনোযোগ দিয়েছিল এতকাল। লৌহ ও ইস্পাত শিল্প, অস্ত্র নির্মাণ শিল্প, জ্বালানি উত্তোলন ও সরবরাহ শিল্প ইত্যাদি। কিন্তু ভোগ্য পণ্য নিয়ে কোনো পরিকল্পনা করা হয়নি এতকাল। ৮০ দশকে দেখা গেল জীবন ধারণের জন্য ভোগ্য পণ্য পাওয়া যাচ্ছে না সমাজতান্ত্রিক দেশগুলোতে। চারদিকে শুধু নেই নেই রব। মাংস আছে তো রুটি নেই, রুটি আছে তো মাখন নেই, দুধ নেই, শাকসবজি ফলমূল নেই, কফি নেই। এই নেই এর তালিকায় এক একটা দেশ আরও সুদীর্ঘ। রোমানিয়ায় টয়লেট পেপার পর্যন্ত পাওয়া যায় না, বিদ্যুৎ নেই, প্রচণ্ড ঠান্ডায় লোকে গড় গরম করতে পারেনি। মাংস, রুটি, আলু, মাখন, দুধ এইগুলো ইউরোপীয়দের প্রধান খাদ্য। এতে টান পড়লে সমাজতন্ত্রের আদর্শ চিবিয়ে খাবে আর কতদিন? কার্ল মার্কস কি থিওরি দিয়েছিলেন? সমাজতান্ত্রিক দেশের মানুষ কেবল গরিব হয়েই থাকবে। এই ব্যবস্থায় না মানুষ আরও বেশি সুখী থাকার কথা। অথচ পশ্চিম ইউরোপের যেসব দেশ সমাজতান্ত্রিক ব্যবস্থা গ্রহণ করেনি তারা তো দিব্যি ভালো আছে। পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক ব্লকের লোকজন বুঝে গেল পুরো সিস্টেমটাই গলতপূর্ণ। আর কোনো আপোষ করা যায় না, এর একটা বিহিত করতেই হবে। গর্বাচেভের ভূমিকা চিরস্মরণীয়। শুধু জনগণ বিপ্লব চাইলেই হবে, কখনো নয়। হাঙ্গেরির জনগণ ১৯৫৬ সালে চায়নি, চেকোস্লোভাকিয়ার জনগণ ১৯৬৮-তে চায়নি। তারা কি পেরেছে কঠোর হাতে দমন করা হয় জনগণের স্বতঃস্ফূর্ত আওয়াজকে? আজ একথা সবাই এক বাক্যে স্বীকার করে নিচ্ছেন যে গর্বাচেভের মতো বুদ্ধিমান ও দূরদর্শী মানুষ সোভিয়েত রাশিয়ার নেতা হয়েছিলেন বলেই অথর্ব সমাজতন্ত্রকে ভেঙে নতুন পৃথিবী নির্মাণ করা সম্ভব হয়েছিল। লিওনিদ ব্রেজনেভ মারা যান ১৯৮২ সালের ১০ নভেম্বর। নতুন নেতা নির্বাচিত হন ইউরি আন্দ্রোপভ। দুর্বল ও বয়স্ক লোক তিনি। ১৯৮৪ সালের ফেব্রুয়ারি মাসে তিনিও মারা যান। মারা যাওয়ার আগে তিনি গর্বাচেভকে প্রমোশন দিয়ে পার্টির উচ্চ স্তরে নিয়ে আসেন, যে কারণে পরবর্তীতে গর্বাচেভের পক্ষে সম্ভব হয়েছিল সর্বোচ্চ নেতা হওয়ার। ১৯৮৫ সাল থেকে শুরু করে ১৯৯১ সাল পর্যন্ত সোভিয়েত রাশিয়ার সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন মিখাইল গর্বাচেভ। শুরু হলো অচল সোভিয়েত অর্থনীতিকে সচল করার পরিকল্পনা। নাগরিকদের উপর কঠোর নজরদারি বাদ দিলেন। চালু হলো পেরেস্ত্রুইকা। পেরেস্ত্রুইকা একটি রুশ শব্দ যার বাংলা অর্থ হলো পুনর্গঠন। ১৯৮৬ সালে গর্বাচেভ অর্থনীতিকে নতুনভাবে সাজানোর জন্য এ প্রকল্প হাতে নিলেন। ১৯৮৮ সালে ব্যক্তিগত সম্পত্তির উপর অধিকার ফিরিয়ে আনার জন্য আইন পাশ হলো। পশ্চিমী বিনিয়োগকারীরা রাশিয়াতে বিনিয়োগ করার জন্য আগ্রহী হলেন। জোরে সোরে অর্থনৈতিক কর্মকাণ্ড বইতে শুরু হলো রাশিয়াতে। এবার গ্লাসনস্ত অর্থনৈতিক সংস্কারে হাত দেওয়ার পর শুরু হলো নতুন গেম প্ল্যান। রুশ ভাষায় গ্লাসনস্ত শব্দের অর্থ হলো খোলামেলা আলোচনা। অর্থনৈতিক সংস্কার কখনোই কার্যকর হবে না যদি না মানুষের মন থেকে ভয় দূর না হয়। ১৯৮৮ সালের জুন মাস থেকে গ্লাসনস্ত শুরু হয়। ১৯২২ সালে সোভিয়েত ইউনিয়ন গঠনের পর থেকে এই প্রথম রুশ মিডিয়ায় সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা শুরু হলো। কথা বলার স্বাধীনতা যে কি মধুর জিনিস বুঝতে শুরু করল রাশিয়ান জনগণ। ১৯৮৬ সালের এপ্রিল মাসে ইউক্রেনের চেরনোবিলে পারমাণবিক তেজস্ক্রিয় দুর্ঘটনার ফলাফল হয়েছিল অত্যন্ত মারাত্মক। জনগণ বুঝতে পারল কি এক অদৃশ্য দানব দেশের সমস্ত সমস্যাকে এতদিন লুকিয়ে রেখেছিল। স্টেলিন আমলের সব হত্যাযজ্ঞ বেরিয়ে আসতে শুরু করল। মিখাইল গর্বাচেভের সাথে ঘন ঘন মিটিং চলতে লাগল পশ্চিমী দেশগুলোর। পর্ব ৬৭। ১৯৮৯ সাল। তাসের ঘরের মতো ভেঙে পড়ল কমিউনিজমের রোমান্টিকতা।
শুরু হয়েছিল পোল্যান্ড থেকে। পোল্যান্ড একটা বিদ্রোহী জাতি, বীরের জাতি। গোঁড়া ক্যাথলিক খ্রিস্টান পুলিশদের সাথে নাস্তিক কমিউনিস্ট রাশিয়ানদের সহাবস্থান ছিল অসম্ভব ব্যাপার। ১৯৮০ সালেই পোল্যান্ডের একজন শ্রমিক, যার নাম লেস ওয়ালেসা সলিডারিটি আন্দোলন নামে ট্রেড ইউনিয়ন গড়ে তোলেন। এই সামান্য ট্রেড ইউনিয়ন পোল্যান্ডের সমস্ত মানুষের কাছে বার্তা দিতে লাগলো ধীরে ধীরে। ১৯৮৯ সালের এপ্রিল মাস থেকে সলিডারিটি আন্দোলনের সমর্থকরা রাস্তায় নেমে পড়ল। আর নয় সমাজতন্ত্র। বহুত লীলাখেলা দেখেছে পোল্যান্ডের জনগণ। এবার নির্বাচন হতে হবে। কমিউনিস্টদের স্বেচ্ছাচারিতা আর চলবে না। ১৯৮৯ সালের জুন মাসের ৪ তারিখ অনুষ্ঠিত নির্বাচনে কমিউনিস্টদের চরম বরাডুবি হয়। জনগণ ঘৃণা ভরে কমিউনিস্টদের প্রত্যাখ্যান করে। সমাজতন্ত্র পতনের শুভ সূচনা শুরু হলো। পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশ হাঙ্গেরির সাথে সীমান্ত ছিল পশ্চিমা সমর্থক পুষ্ট পুঁজিবাদী রাষ্ট্র অস্ট্রিয়ার। ১৯৮৯ সালের মার্চ মাস থেকেই হাঙ্গেরি অস্ট্রিয়ার সাথে তার সীমান্ত খুলে দেয়। এ খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল চতুর্দিকে। পূর্ব জার্মানি থেকে দলে দলে লোক হাঙ্গেরি সীমান্ত দিয়ে পশ্চিম জার্মানিতে ঢুকতে লাগলো। পূর্ব জার্মানির জনগণ আর বাধা মানছিল না। বিপ্লবের ঢেউ ছড়িয়ে পড়ল চেকোস্লোভাকিয়া, বুলগেরিয়া ও রোমানিয়াতেও। বাদভাঙ্গা উল্লাসে ফেটে পড়ল জনগণ। বিপ্লব শুরু হলো সোভিয়েত প্রজাতন্ত্রগুলোতেও। বাল্টিক রাষ্ট্র এস্তোনিয়া, লাটভিয়া এবং ককেশাস অঞ্চল আর্মেনিয়া ও আজারবাইজানেও বিপ্লবের ছোঁয়া লাগল। জার্মানির চ্যান্সেলর হেলমুট কোহল পূর্ব জার্মানিকে অফার দেন ২ জার্মানিকে এক করার। নিরুপায় পূর্ব জার্মানি ভাবল, এর চেয়ে উত্তম প্রস্তাব আর হতে পারে না। কারণ পূর্ব জার্মানির লোকজন এবার আর কোনো বাধা মানবে না। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরা এবার জার্মানির একনিষ্ঠ সমর্থক। তিনিও জার্মানির সাথে তাল মিলিয়ে বলতে লাগলেন, ঐক্যবদ্ধ জার্মানি ও তার ঘনিষ্ঠ বন্ধু ফ্রান্স এক হলে পুরো ইউরোপ হবে শান্তিময়। সময় এখন এসেছে বার্লিন দেওয়াল ভাঙার। পর্ব ৬৮। যে কারণে সমাজতন্ত্রের পতন হওয়া অনিবার্য ছিল। জারিফ মামুনকে প্রশ্ন করল, তুমি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিষয়ের প্রথিতযশা অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর নাম শুনেছ? মামুন বলল, শুনব না মানে? ওনার বেশ কয়েকটা বই আমি পড়েছি। বেশ কিছু প্রবন্ধ গ্রন্থের লেখক উনি। তবে কিশোরদের জন্য বেশ কয়েকটা বই তিনি লিখেছিলেন। সম্ভবত হোমারের ইলিয়াড অনুবাদ করেছিলেন তিনি। সেটা পড়েছি আমি। ওনার আরেকটা সুখপাঠ্য বই ছিল আমার পিতার মুখ। সেটাও পড়েছি আমি। জারিফ বলল, ওনাকে আমি এজন্য স্মরণ করলাম যে ওনার লেখায় তুমি পাবে জগতের সমস্ত সমস্যার মূলে হচ্ছে পুঁজিবাদী শাসন ব্যবস্থা। সূর্য কেন দেরিতে উঠল এটা তুমি জিজ্ঞেস করো, তাহলেও সিরাজুল ইসলাম চৌধুরীর উত্তর হবে পুঁজিবাদের দোষ। যদি জিজ্ঞেস করো সব সমস্যার সমাধানের উপায় কি, তাহলে সিরাজুল ইসলাম চৌধুরীর উত্তর হবে সমাজতন্ত্রই হবে মানুষের মুক্তির একমাত্র পথ। কিন্তু এ সমাজতন্ত্র কবে কোথায় মানুষের মুক্তি ঘটিয়েছে সে ব্যাপারে কোনো উত্তর কিন্তু সিরাজুল ইসলাম চৌধুরীর লেখায় নাই। জারিফ বলল, তুমি তো জানোই আমার প্রাণপ্রিয় লেখক হচ্ছে পশ্চিমবঙ্গের সুনীল গঙ্গোপাধ্যায়। তিনি নিজেও কিন্তু সমাজতন্ত্রের সমর্থক ছিলেন, কিন্তু সিরাজুল ইসলাম চৌধুরীর মতো মহা অন্ধ ছিলেন না। চিন্তা করো, এত বড় একজন বিদগ্ধ পণ্ডিত সিরাজুল ইসলাম চৌধুরী, অথচ সমাজ বিশ্লেষণের বেলায় ন্যূনতম নিরপেক্ষতার পরিচয় দিতে পারলেন না। বড়ই আজব লাগে। সমাজতন্ত্রের কোনো দোষ সিরাজুল ইসলাম চৌধুরীর কোনো লেখায় আমি পাইনি। উনি কি একটুও বুঝতে পারলেন না সমাজতন্ত্র কিভাবে কোটি কোটি মানুষকে অসহায় অবস্থায় ফেলে দিয়েছিল দশকের পর দশক? সেই ইতিহাস আজ তোমাকে বলবো আমি, যাতে সমাজতন্ত্রের পতন সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা তোমার জন্ম নেয়। আরেকটা কথা, আমার প্রিয়তম লেখক সুনীল গঙ্গোপাধ্যায় একটা বই লিখেছিলেন ইতিহাসের স্বপ্নভঙ্গ। সেই বই পড়লে বোঝা যায় সমাজতন্ত্র শুনতে ভালো মনে হলেও বাস্তবিক অর্থে সেসব থিওরিগুলো কত শোচনীয় রকমের অসার। আমি সুনীলের বই থেকে হুবহু তুলে দিব এ অধ্যায়ের অনেক জায়গায়।
স্টেলিনের প্রতি কমিউনিস্ট ভক্তদের বেহুদা আবেগ। দ্বিতীয় মহাযুদ্ধের সময় হিটলার সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করলে দুর্দান্ত দৃঢ়তার সঙ্গে তাকে রুখেছিলেন জোসেফ স্টেলিন। সর্বকালের ইতিহাসে হিটলার এক নরদানব বলে গণ্য। খর্বকায়, নিরামিষভোজী সেই মানুষটি প্রায় অর্ধেক পৃথিবীতে আগুন জ্বালিয়ে দিয়েছিল। অকারণে লক্ষ লক্ষ নারী, পুরুষ, শিশুকে প্রাণ দিতে হয়েছে তার পাগলামিতে। নেপোলিয়ন রাশিয়া আক্রমণ করেও জিততে পারেনি। হিটলারের বাহিনী ছিল অনেক শক্তিশালী সে তুলনায়। সেই সীমিত অস্ত্রবল নিয়েও অসীম মনের জোরে স্টেলিনের নেতৃত্বে সোভিয়েত দেশের মানুষ হিটলারকে হটিয়ে দিয়েছে। শুধু বামপন্থীরাই নয়, সমস্ত মুক্ত বিশ্বের মানুষই সেজন্য ধন্য ধন্য করেছে স্টেলিনের নামে। দ্বিতীয় মহাযুদ্ধের বীর পুরুষ স্টেলিন, তাকে নিয়ে বীর পূজা শুরু হয়ে গিয়েছিল। কত কবিতা, কত গান লেখা হয়েছে তার নামে। সুনীল গঙ্গোপাধ্যায় তার ইতিহাসের স্বপ্নভঙ্গ বইটাতে জানাচ্ছেন যে পশ্চিমবঙ্গের একজন কবি স্টেলিনের নাম উচ্চারণ করলেই কত শুভ কাজ হয় তার তালিকা দিতে দিতে লিখেছিলেন, স্টেলিন তোমার নামে গর্বনীর সুখ প্রস্রব হয়। অথচ স্টেলিন ছিল জানোয়ার, মানুষ নামের কলঙ্ক। কারণ তার মৃত্যুর কিছুদিন পর থেকেই তার অন্য একটা পরিচয় প্রকাশিত হতে থাকে। এখন সোভিয়েত ইউনিয়নের ঐতিহাসিকেরাই নথিপত্র ঘেঁটে তথ্য উদ্ধার করেছেন যে স্টেলিনের নির্দেশে তার নিজের দেশে প্রায় 50 মিলিয়ন বা 5 কোটি মানুষকে হত্যা করা হয়েছে শুধুমাত্র সামান্য সন্দেহ বা আক্রোশের বশে। জার্মানির মতো সোভিয়েত ইউনিয়নও অনেক কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল। সেখানে যাদের বলা হতো তাদের আর সন্ধান পাওয়া যেত না। কয়েকজন বাঙালি বিপ্লবীও রাশিয়ার সেসব কনসেন্ট্রেশন ক্যাম্পে হারিয়ে গেছেন চিরতরে। হিটলারের আক্রমণে সোভিয়েত ইউনিয়নে 3 কোটি মানুষ নিহত হয়েছেন, আর স্টেলিন মেরেছেন 5 কোটি দেশবাসীকে। এ তথ্য প্রকাশ করেছে রাশিয়ানরাই। রাশিয়াতে আজ সবচেয়ে বেশি গৃহীত লোকটির নাম হচ্ছে স্টেলিন। কেউ ভুলেও আজ তার নাম উচ্চারণ করে না। ব্যক্তি স্বাধীনতার 12টা বেজেছিল। যুগে যুগে পৃথিবীতে নির্যাতনকারী শাসকরা এসেছে। তাদের কথার বিরুদ্ধে টু শব্দটি করলে প্রাণহানির ভয় ছিল। কিন্তু বিংশ শতাব্দীতে 1945 সাল থেকে 1990 সাল পর্যন্ত পৃথিবীতে যে সব দেশে সমাজতন্ত্র টিকে ছিল তারা মানুষের মৌলিক অধিকার, বাক স্বাধীনতাকে এমন নির্লজ্জভাবে চেপে ধরেছিল যে পূর্ববর্তী শাসকদের নির্যাতনটাও নস্যি মনে হয়েছিল। মা বাবা বাচ্চাদের সামনে প্রাণ খুলে ঠিকঠাক মতো কথা বলতে পারত না। কেন? কারণ সন্তানকে টাকার বিনিময়ে গোয়েন্দা এজেন্ট বানিয়ে রেখেছে কিনা তা কে জানে। কে কোন বই পড়বে সেটাও ঠিক করে দিবে পার্টি। এরকম কি হয় কখনো? ব্যক্তি স্বাধীনতা মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ। মানুষ প্রাণ খুলে যদি মনের কথা বলতে না পারে তাহলে তার বাকি সব অর্জন ব্যর্থ। সমাজতান্ত্রিক দেশ রোমানিয়ার এক নায়ক চসেস্কু করেছিলেন এক মজার কাণ্ড। গ্রামের চাষিদের বাড়িঘর ভেঙে গুঁড়িয়ে সেখানে তিনি তৈরি করেছিলেন লম্বা লম্বা ফ্ল্যাট বাড়ি। যেসব চাষিরা নিজস্ব বাড়িতে ফুল গাছ, টমেটো গাছ, গরু, ছাগল ও মুরগি নিয়ে থাকত, তারা সেই সব নিয়ে উঠে যাবে 10 তলার ফ্ল্যাটে। যত ছোটই হোক, তবুও একটি পরিবারের নিজস্ব বাসস্থান নির্বাচন ও ইচ্ছেমতো সাজাবার স্বাধীনতাটুকু যদি না থাকে তবে তা কিসের সাম্যবাদ? মানুষ কি চায়? মানুষকে যদি বলা যায় তোমাকে জীবিকার জন্য হন্য হয়ে ঘুরতে হবে না, পরিবারের খাওয়া পড়ার চিন্তা করতে হবে না, মাথা গুজাইবার ঠাঁই তুমি পাবে, শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থাও রাষ্ট্র করে দেবে, তাহলে মানুষ এর বেশি আর কি চাইবে? সমস্ত জাগতিক দুর্ভাবনা থেকে মুক্ত হয়ে সে সমাজ গড়ার জন্য সম্পূর্ণ শ্রম ও উদ্যম দেবে। এটাই তো স্বাভাবিক। তবুও তা হয় না কেন? সেই মানুষকে যদি বলা যায় তোমাকে খেতে পড়তে দেওয়া হবে বটে, কিন্তু তুমি কি বই পড়বে, কি সিনেমা বা টিভি প্রোগ্রাম দেখবে তা আমি ঠিক করে দেব, বেশি দূর ভ্রমণের স্বাধীনতা তুমি পাবে না, বিদেশিদের সাথে গালগপ্প করো না, এসব অমান্য করলে কিন্তু তোমায় পুলিশে ধরবে, তাহলে কি সে তা মাথা পেতে মেনে নেবে? পর্ব 69, বার্লিন দেওয়ালের পতন। আজ আর আকাশে গোলাগুলির শব্দ শোনা যায় না।
১৯৯০ সালের অক্টোবরের ২ তারিখ মধ্যরাতের পর থেকে আকাশে বাজি ফাটতে লাগল। আকাশে উড়ল শত শত বর্ণাঢ্য হাউই। বিমান থেকে বোমা বর্ষণের বদলে মাটি থেকে উত্থিত হাউইগুলির ঝলমলে রঙে আকাশ রাঙিয়ে দেওয়ায় কত তফাত! একই জায়গা, একই মনুষ্য জাতি, কখনো হিংসায় পরস্পরের দিকে অস্ত্র তাক করেছে, কখনো বন্ধুত্বে আলিঙ্গনাবদ্ধ হয়েছে। সন্ধ্যে থেকেই এখানে সমবেত হয়েছিল কয়েক লক্ষ মানুষ। কথা ছিল প্রেসিডেন্ট বুশ, মিখাইল গর্বাচেভ, মার্গারেট থ্যাচার প্রমুখ রাষ্ট্রনায়ক নায়িকারা উপস্থিত থাকবেন এই মিলন উৎসবে। কিন্তু এর মধ্যে ইরাকের সাদ্দাম হোসেন মধ্যপ্রাচ্যের কুয়েতে এক লঙ্কাকাণ্ড ঘটিয়ে দেওয়ার কারণে সবাই বিচলিত ও ব্যস্ত। তারা আসতে পারেনি কেউ। অবশ্য এমন উৎসবের সময়ে এসব নেতাদের বক্তৃতার তেমন গুরুত্বও নেই। দুদিকের মানুষ প্রাণ খুলে উৎসব করবে, হাত মিলাবে, এটাই সবচেয়ে বড় কথা। অনেক রাত পর্যন্ত বাজি পুড়িয়ে, বিয়ার পান করে ও সম্ভবত গান গেয়ে ভোরের দিকে সবাই শুতে গেল, ঘুমালো পরের দিন অনেক বেলা পর্যন্ত। ৩ অক্টোবর ১৯৯০ জাতীয় ছুটি ঘোষিত হয়েছে ঐক্যবদ্ধ জার্মানিতে। বার্লিন দেওয়াল আজ ভাঙা হবে। ২ জার্মানির একত্রীকরণ দিবসও বটে। আজ থেকে জার্মানি আর পূর্ব ও পশ্চিমে বিভক্ত নয়। বার্লিন দেওয়ালকে কেন্দ্র করে সেই সব অপ্রয়োজনীয় সতর্কতা, পাহারা, অস্ত্রধারী সৈনিকদের এলাহি ব্যবস্থা কোনো এক হাওয়ায় জানি উড়ে গেছে। দেওয়াল ভাঙা, কাটা তারের বেড়া এখানে সেখানে গুটানো। শিকারী কুকুরগুলো কিনে নিয়ে গেছে বিভিন্ন দেশের ধনী কুকুর প্রেমিকরা। কিছু কিছু অত্যুৎসাহী তরুণ তরুণী হাতুড়ি খন্তা এনে দেওয়াল ভাঙছে। যারা ভেবেছিল এই বিভেদের দেয়াল হবে চিরস্থায়ী, তারা আজ কোথায়? মানুষের ইচ্ছাকে দামাচাপা দিয়ে যারা এই দেয়াল নির্মাণ করেছিল, তাদের কি একটুও লজ্জা হচ্ছে না? যে কারণে এই দেয়াল ভাঙা অনিবার্য ছিল। মানুষ আদর্শ চিবিয়ে খায় না, আদর্শের জন্য অনেকে প্রাণ পর্যন্ত দেয়। সাধারণ মানুষও কিছু কিছু আত্মত্যাগ করতে রাজি থাকে। একটা সমাজ ব্যবস্থার যখন পালাবদল ঘটে, তখন কিছু কিছু বিপর্যয় দেখা দিতে বাধ্য। উৎপাদন ও বন্টন ব্যবস্থা ভেঙে পড়ে। সাধারণ মানুষকে অনেক কষ্ট সহ্য করতে হয়, কিন্তু কতদিন? ৫ বছর, ১০ বছর, ৪৫ বছর ধরে নিশ্চয়ই নয়। পুরো একটা প্রজন্ম শেষ হয়ে গেল। নতুন প্রজন্মের ছেলে মেয়েরা পালা বদলের সংগ্রাম ও আত্মত্যাগের কথা অত মনে রাখে না। তারা দেখে যে যুদ্ধবিধ্বস্ত ব্রিটেন, ফ্রান্স, পশ্চিম জার্মানি, জাপান যদি সব দুর্যোগ সামলে নিয়ে এত সচ্ছল হতে পারে, তাহলে সমাজতান্ত্রিক দেশগুলি কেন পারবে না? সমাজতান্ত্রিক দেশে বিধি নিষেধের কঠিন বন্ধন, অথচ ওসব দেশের মানুষ খোলামেলা। এই মুক্তির টানে এবং পেটের টানেই দেয়াল ভাঙা হয়। একটা ব্যাপার খুবই আশ্চর্যজনক। অনেক প্রখ্যাত অর্থনীতিবিদ মার্ক্সবাদে বিশ্বাসী ও সমাজতন্ত্রের সমর্থক। অনেক তাত্ত্বিক ও অধ্যাপক সমাজতান্ত্রিক ব্যবস্থার নানা রকম ব্যাখ্যা করেছেন এবং শিষ্য প্রশিষ্য পরস্পরায় তা প্রচার করে আসছেন। তারা বিশিষ্ট বুদ্ধিজীবী ও শ্রদ্ধেয়। সমাজতন্ত্রের এসব ফাঁকফোকর নিয়ে তারা কখনো কিছু বলেননি কেন? জানতেন না? কিংবা জেনে শুনেও সত্য গোপন করেছেন? তাদের চোখে পড়েনি? পৃথিবীর সব শাসকদের মনে রাখা উচিত, সত্যকে বেশি দিন চেপে রাখা যায় না।